সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, জনস্বাস্থ্যের বিবেচনায় যে সকল রোগ নিয়ে আমরা বিচলিত তাদের মধ্যে ডায়াবেটিস অন্যতম। আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে প্রায় প্রতিটি ঘরে ঘরেই কেউ না কেউ ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন এবং ডায়াবেটিস রোগটি দিনে দিনে মহামারী আকার ধারণ করেছে। এজন্য সকল চিকিৎসক এবং সাধারণ মানুষ বিচলিত। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস, যা না জানলেই নয়। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আজকে অংশগ্রহণ করবেন অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম মুগনি মাওলা, মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ অনুষ্ঠান আয়োজক এবং এসকেএফকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এবং দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে আমরা উপহার দিতে চাই ডায়াবেটিস সম্পর্কিত। আমরা প্রথমে একটু জানতে চাইবো যে ডায়াবেটিস রোগটি কী ধরনের, কখন আমরা ডায়াবেটিস বলি, এই বিষয়টি একটু বলবেন। ধন্যবাদ। আসলে ডায়াবেটিস সম্পর্কে মোটামুটিভাবে এখন আসলে আমাদের জনগণ মোটামুটি জানেন যে মূল ধারণা যেটা, যে আমাদের রক্তে যদি চিনি বা গ্লুকোজের পরিমাণ তার সাধারণ মাত্রার চাইতে বেড়ে যায়, তখন যে অবস্থাটা তৈরি হয় সেটাকে আমরা বলি ডায়াবেটিস। একসময় আমরা এটাকে বহুমূত্র রোগ বলতাম। তো কারণ তখন এই ডায়াবেটিসের কারণে অতিরিক্ত শর্করা বা চিনিটা আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হয় এবং তখন ওই গ্লুকোজ সাথে করে পানি বের করে নিয়ে আসে, যার জন্য প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। তো এই জন্য আগে একটা বহুমূত্র রোগ হিসেবে বাংলায় পরিচিত ছিল। তো মূল কথাটি হচ্ছে যে রক্তে মাত্রার অধিক গ্লুকোজ বা চিনি থাকাটাকেই হচ্ছে ডায়াবেটিস। এবং এর মূল কারণ হচ্ছে যে আমাদের ইনসুলিন নামে একটি হরমোন আমাদের পাকস্থলীর পেছনে, লিভারের পেছনে অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামে যে অঙ্গ, সেখান থেকে এটা এই ক্ষরণ হয় আমাদের এই ইনসুলিন হরমোনটা। এবং এই ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে এই যে আমরা খাই, আমরা তো সবসময় বিভিন্ন খাবার খাচ্ছি, শর্করা বা চিনি আমাদের শরীরে যাচ্ছে, এই চিনি বা শর্করাটাকে আমাদের প্রয়োজন মতো কোষে ঢুকিয়ে দেওয়া। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু বিশেষ করে ব্রেইন, মাসল, এইগুলোর কিন্তু মূল শক্তি যোগায় হচ্ছে এই চিনি। সুতরাং আমাদের চিনি তো লাগবেই, চিনি তো অত্যাবশ্যকীয় জিনিস এবং সেটিকে ইনসুলিন কোষে যোগান দেয়। যদি ইনসুলিনের মাত্রা কমে যায়, তখন এই চিনিটা আমাদের কোষের ভিতর ঢুকতে পারে না, তখন আপনার এই রক্তে চিনির পরিমাণটা বেড়ে যাচ্ছে। আবার যদি দেখা যায় যে ইনসুলিন যথেষ্ট পরিমাণ আছে কিন্তু এই ইনসুলিনটা কাজে লাগছে না, অর্থাৎ আমার শরীরে আমার হয়তো স্থূলকায় হয়ে গেছে, ওজন বেড়ে গেছে, যার জন্য এই অতিরিক্ত চর্বি, অথবা আমি সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আজকাল কিন্তু আমাদের নাগরিক জীবন বা স্বাভাবিক যেই বৈজ্ঞানিক যে নানা কারণে আমরা এখন কিন্তু আগের মতো চলাফেরা করি না, ব্যায়াম করি না বা এক্সারসাইজ করি না, যার ফলে দেখা যায় যে আমাদের এই ডিমান্ড, অর্থাৎ আপনি যখন চলবেন ফিরবেন তখনই আপনার কোষের শক্তি প্রয়োজন হবে, সে তখন এই গ্লুকোজটাকে ব্যবহার করবে। আপনি যদি বেশিরভাগ সময় বসে থাকেন তাহলে এই গ্লুকোজটা তো ব্যবহার হচ্ছে না, তখন এটা রক্তে বেড়ে যাচ্ছে। এই সার্বিকভাবে যখন রক্তে চিনির পরিমাণ বা গ্লুকোজ পরিমাণ বেড়ে যায়, তখনই আমরা সেই অবস্থাটাকে ডায়াবেটিস বলছি। জি, আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন বা ব্যাখ্যা করে বলেছেন কি কারণে আসলে আমাদের ডায়াবেটিস হচ্ছে, রিস্ক ফ্যাক্টরগুলোও কিছু কিছু আপনি বলে ফেলেছেন। আপনি বারবার একটি কথা বলছিলেন যে মাত্রা, সঠিক মাত্রার উপরে আমরা অনেক সময় আসলে সঠিক মাত্রা কত সেটা বুঝি না, বা ফাস্টিং একরকম, অথবা ব্রেকফাস্টের পরে একরকম, অথবা আমরা যদি র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করি তখন একরকম। আসলে এরকম বিভিন্ন সময় বিভিন্ন মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে চিকিৎসকদের মাধ্যমে। স্বাভাবিকভাবে সকলের বোঝার জন্য আপনি যদি কিছু বলেন। আমরা মূলত তিনটি মাত্রাকে আমরা আজকাল গুরুত্ব দিচ্ছি। একটি হচ্ছে যে খালি পেটে। খালি পেট বলতে বোঝাচ্ছি যে রাত্রে আপনি খাবার খেয়ে শুয়ে পড়লেন, এরপর অন্তত 8 ঘন্টা আপনি কোনো খাবার খাবেন না, বিশেষ করে চিনিযুক্ত কোনো খাবার। মোট কথা কোনো খাবারই আপনি খাবেন না, একটু পানি হয়তো খেতে পারেন, অসুবিধা নেই। এই 8 ঘন্টা পরে আপনি যেই ব্লাড সুগার পরীক্ষাটা করলেন, এই ব্লাড সুগারটা আমরা দুভাবে নিই সাধারণত। একটি হচ্ছে সরাসরি ধমনী থেকে বা ভেইন থেকে, আরেকটি হচ্ছে যে আমরা যেটা কমন আমাদের সবাই জানেন যে আমাদের যে ক্যাপিলারি থেকে বা
আঙুলের মাথা থেকে আমরা নেই। তো এই দুটোতেই মোটামুটিভাবে একই রকম মাত্রায় আমরা দেখি। সেটি হচ্ছে এই যে খালি পেট বললাম, খালি পেটে 8 ঘন্টা না খেয়ে আপনি যদি দেখেন ডায়াবেটিস আপনার অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ হচ্ছে স্বাভাবিক হচ্ছে 3.8 to 5.9, এটা হচ্ছে খালি পেটে। স্বাভাবিক খালি পেটে। আর 6.1 থেকে 7 হচ্ছে আমরা বলি প্রি ডায়াবেটিক। ডায়াবেটিক। তার মানে হচ্ছে যে এদের যদি পরিবারের লক্ষণ থাকে বা এদের যদি অন্যান্য রিস্ক ফ্যাক্টরসগুলো থাকে তাহলে ডায়াবেটিস নেই, কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকবে। রয়েছে। আর যদি 7 বা তার উপরে চলে যায় খালি পেটের ডায়াবেটিসে 7.1 অর মোর, তখন হচ্ছে আমরা বলি ডায়াবেটিস। জি। তবে স্বাভাবিকভাবে ডায়াবেটিসের লক্ষণ যদি না থাকে অন্তত 2বার পরীক্ষা করে দেখা উচিত। ডায়াবেটিসের লক্ষণ যদি থাকে তাহলে একবার পরীক্ষা করে আমরা বলি যে আপনি ডায়াবেটিক। জি। এটি বললাম হচ্ছে খালি পেট। খালি পেটে। আর হচ্ছে ভরা পেট। ভরা পেট বলতে আমরা বুঝি খাবারের 2 ঘন্টা পর। তাহলে 2 ঘন্টা পরে আপনি যদি আপনার রক্তে চিনির মাত্রা দেখেন এবং সেটি স্বাভাবিক হচ্ছে 6 to 7.8, জি। 7.8 থেকে 11 পর্যন্ত হচ্ছে প্রি ডায়াবেটিক, অর্থাৎ আপনার ডায়াবেটিস এখনও নেই কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। আর এটি যদি 11.1-এর উপরে চলে যায় তখন আমরা বলবো এটাকে ডায়াবেটিস। আর তৃতীয় যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে গড়, যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন A1C। এটি হচ্ছে যে গত 3 মাসে গড়ে আপনার রক্তে কি পরিমাণ চিনি বহমান ছিল। এই হিমোগ্লোবিন A1C নর্মাল হচ্ছে 6, এর উপরে গেলে আমরা সাধারণত ডায়াবেটিক বলবো। যদি 7 হয়ে যায় তাহলে 7 অথবা তার উপরে যদি হিমোগ্লোবিন A1C যায় তাহলে গত 3 মাসের গড় যদি 7 বা তার উপরে যায় তখন আমরা বলবো যে আপনি ডায়াবেটিক। আর 6.6 থেকে 7 পর্যন্ত হচ্ছে এর মাত্রার মধ্যে থাকলে ভালো। আপনি খুব সুন্দর করে বলেছেন কোন 3টি পদ্ধতিকে বা টেস্টের পদ্ধতিটাকে ক্লিনিশিয়ানরা বা চিকিৎসকরা সঠিক মাত্রায় ধরছেন এবং মাত্রাগুলো কি হতে পারে সেটিও আপনি উল্লেখ করেছেন। আপনি বলছিলেন যে লক্ষণ যদি থাকে, আসলে লক্ষণগুলো কি কি হতে পারে, তাহলে সেগুলি একটি ইনলিস্ট আকারে আমরা জেনে নিই। অবশ্যই। তাহলে ডায়াবেটিসের প্রথম কথাই হচ্ছে ডায়াবেটিসকে আমরা বলি নীরব ঘাতক। কারণ অনেকের ক্ষেত্রেই লক্ষণ ওনার রোগীরা বুঝতে পারেন না, যার জন্য বলেন যে আমি তো ভালো আছি, শারীরিক কোনো সমস্যা নেই, অথচ দেখা যায় যে রক্তে মাসের পর মাস চিনির মাত্রা বেশি এবং বিভিন্ন রকমের ক্ষতি হচ্ছে, যেটা নিয়ে আমরা একটু পরে আলাপ করব। তো এই জন্য অনেক সময় কিন্তু লক্ষণ বোঝা যায় না, যার জন্য আমরা বারবার বিশেষ করে যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাদেরকে বলি যে সবসময় আপনার লক্ষণের উপর নির্ভর না করে সবসময় আপনার ব্লাড সুগারটি আঙ্গুলের মাথায় ক্যাপিলারি অথবা রক্তের মাধ্যমে অবশ্যই পরীক্ষা করুন নির্দিষ্ট সময় পর পর। যাই হোক, লক্ষণের হচ্ছে একটি হচ্ছে ক্ষুধা বেড়ে যাওয়া, তারপর হচ্ছে দুর্বলতা, যে স্বাভাবিকভাবেই কেন যেন খুব দুর্বল লাগছে। দ্বিতীয় হচ্ছে আমার কিন্তু চিনি বেশি রক্তে কিন্তু ওজন কমে যাওয়া। তারপর যেটা আমরা আগেও বলেছিলাম যে বেশি বেশি প্রস্রাব হওয়া। তাহলে অতিরিক্ত ক্ষুধা, বেশি বেশি প্রস্রাব লাগা, দুর্বলতা এবং ওজন কমে যাওয়া হচ্ছে প্রাথমিক লক্ষণ। আর এর পাশাপাশি যদি আপনার কোনো কমপ্লিকেশন বা সমস্যা দেখা দেয় তখন তো সেই অনুযায়ী বিভিন্ন অন্যান্য লক্ষণ তখন প্রকাশ পেতে পারে। তবে প্রাথমিক 4-5টি লক্ষণের কথা আপনি উল্লেখ করেছেন, যেগুলি মূল লক্ষণ, এবং এই লক্ষণগুলো প্রকাশ পাওয়া মাত্রই যাদের এই লক্ষণগুলো আছে এবং বিশেষভাবে যাদের পারিবারিক ইতিহাস আছে, সাথে বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে ডায়াবেটিস রোগী আছে, তারা বা যারা অন্যান্য রোগে ভুগছেন যেমন কিডনি রোগ, হার্টের রোগ, এরকম যারা আছেন, যারা ঝুঁকিতে আছেন, তারপর আমাদের যারা গর্ভবতী মা, তাদের ক্ষেত্রেও যদি এই লক্ষণগুলো দেখা যায় এবং পারিবারিক ইতিহাস থাকে বা অন্যান্য রোগ থাকে, অবশ্যই আপনি ডায়াবেটিস পরীক্ষা করে শিওর হবেন, নিশ্চিত হবেন যে রোগটি আপনার আছে কিনা। জি, অবশ্যই। এবং তখন তিনি অবশ্যই উদ্যোগী হবেন চিকিৎসকের পরামর্শ নেবার জন্য, সঠিক চিকিৎসা নেবার জন্য। আপনি এইমাত্র উচ্চারণ করেছেন গর্ভবতীদের ডায়াবেটিস সম্পর্কে। আমরা অন্যান্য ডায়াবেটিস রোগের মাত্রা সম্পর্কে শুনেছি, সুগারের মাত্রা। ডায়াবেটিস রোগীদের যখন গর্ভবতীদের ডায়াবেটিস হচ্ছে সেই সম্পর্কে আমাদের প্রাথমিক একটু ধারণা দেবেন। যেটাকে আমরা বলি জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, এই ক্ষেত্রে কিন্তু বিষয়টি ভিন্ন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে গর্ভবতী হওয়ার কারণে, গর্ভে সন্তান আসার কারণে অনেকের ডায়াবেটিস দেখা দেয়,
অর্থাৎ আগেও ডায়াবেটিস ছিল না, এবং এদের ক্ষেত্রে দেখা যায় 50% ক্ষেত্রে পরবর্তীতেও আবার ডায়াবেটিস থাকে না। জি। তবে যাদের গর্ভকালীন সময়ে ডায়াবেটিস ধরা পড়ে তাদের ক্ষেত্রে 50% অর মোর সম্ভাবনা থাকে পরবর্তীতেও diabetes ডেলিভারির পরেও ডায়াবেটিস হয়ে যাওয়ার। তাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হয়। আর এই ক্ষেত্রে আমরা সাধারণভাবে বলি 6, অর্থাৎ আপনার ফাস্টিং বলুন, খাবারের 2 ঘন্টা পরে বলুন, বা হিমোগ্লোবিন A1C বলুন, গড়ে 6 থাকতে হবে। এদের ক্ষেত্রে আমরা যেহেতু ডায়াবেটিসের মাত্রা সরাসরি সন্তানের উপর প্রভাব ফেলে, যার জন্য এদেরকে আমরা কম ব্লাড সুগার, যেটা আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো 7.8 জি। বা 11 বলছি আমরা, এটা গর্ভবতী মাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা গড়ে বলবো তাদের রক্তের শর্করা 6-এর নিচে থাকতে হবে। জি, অবশ্যই। সেই বিষয়টি আমাদের মাথায় রাখা জরুরি। যারা গর্ভবতী হচ্ছেন তারা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন কিনা, বা হলে তার মাত্রাটি কত থাকছে, এবং তারে আমরা যাতে সঠিকভাবে কিছু চিকিৎসা ভ্যারিয়েশনস করতে আছে, পারি। আমি গড়ে সবার মানে সহজে গড়ে বোঝা আমরা হওয়ার বলেছি জন্য যে 6 যাতে আমরা থাকে। 6 বলছি। জি। আমরা ডায়াবেটিস সম্পর্কে বেশ কিছু প্রাথমিক ধারণা ইতোমধ্যেই আপনার কাছে আমরা পেয়েছি। ব্লাড সুগারের লেভেল কতটুকু থাকবে এবং লক্ষণগুলো কতটুকু থাকবে। আমরা এর চিকিৎসা কিভাবে করব বা জটিলতা কি কি হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ছোট্ট একটি বিরতি নেবার পর। ঠিক আছে। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস, যা না জানলেই নয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম মুগনি মাওলা, মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমরা বিরতির পূর্বে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ এবং মূল লক্ষণ বা অন্যান্য মাত্রা সম্পর্কে বা প্রাথমিক ধারণা আপনার কাছে আমরা পেয়েছি। যখন কেউ পরীক্ষা করে নিশ্চিত হলেন চিকিৎসকের মাধ্যমে যে তিনি ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন, তখন কিভাবে আপনারা চিকিৎসা শুরু করেন? ওরাল ড্রাগ বা ইনসুলিন যেটি হোক না কেন, আপনারা কিভাবে চিকিৎসা শুরু করেন? চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ। এই বিষয়ে আসলে আমাদের সাধারণ জনমতে অনেক সময় অনেক বিভ্রান্তি থাকে। চিকিৎসার মধ্যে প্রথমত বুঝতে হবে যে ডায়াবেটিস ইজ এ ডিজিজ অফ লাইফস্টাইল। জি। কারণ আপনি দেখবেন যে আমাদের দাদাদের সময় বা তার আগের সময়ে কিন্তু এত ডায়াবেটিসের প্রাদুর্ভাব ছিল না, বা আমরা জানতাম না। হ্যাঁ, হয়তো তখন পরীক্ষা নিরীক্ষা কম হতো বা নির্ণয় কম হতো, কিন্তু মূলত ওই যে বলা হয় বিজ্ঞানের আশীর্বাদ বা বিজ্ঞানের কুপ্রভাবও আছে। যেমন তো এখন যেমন আমাদের সেনিটারি লাইফস্টাইল হয়ে যাচ্ছে, আমাদের নাগরিক জীবনে তো বটেই, এবং ইভেন আমরা বলবো যে আমাদের গ্রাম গ্রাম জি। পল্লীতেও কিন্তু এখন দেখা নাগরিক যাচ্ছে যে সুযোগ সুবিধা সবই সুযোগ চলে গেছে। সুবিধা চলে গেছে, যার জন্য আমরা হাঁটাচলা কম করছি। আমরা বাসা থেকে বের হয়ে একটা গাড়ি বা একটা যানবাহনে চড়ছি, সেখান থেকে নেমে আবার দেখা যাচ্ছে যে ইভেন আমরা যে এখন টিভি দেখছি সেটাও রিমোটে চলছে। আজকাল আবার ফ্যান লাইটও নাকি রিমোটে চলে আসছে। তো সার্বিকভাবেই এই যে আমাদের যে চলাফেরা কম, এবং তার সাথে শর্করা জাতীয় খাবার, এবং আমরা বিভিন্ন ফাস্টফুড চলে আসছে, বিভিন্ন কোমল পানীয়গুলো, এই সব কিছুই আসলে আমাদের এই ডায়াবেটিস রোগের প্রবণতাটাকে বাড়িয়ে দিয়েছে। এবং বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের শ্রোতামণ্ডলীর, যে শিশুদের, আজকাল কিন্তু আমাদের যে শিশুরা তারা কিন্তু ঠিকমতো খেলছে না, এবং খেলাধুলার প্রবণতা কমে যাচ্ছে, যার জন্য দেখা যায় যে অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হলো যে এই এশিয়ান সাইডে যদি আমরা বলি যে ওজনাধিক্য একটি বিষয়, আমাদের কিন্তু বেশিরভাগ ডায়াবেটিস রোগীরা কিন্তু ওজন অত বেশি না, তারপরও ডায়াবেটিস হয়ে তারপরে যাচ্ছে ডায়াবেটিস হচ্ছে। এইসব এই লাইফস্টাইলের কারণে। সুতরাং প্রথমত আমরা যেটা বলি যে অবশ্যই লাইফস্টাইল পরিবর্তনগুলো বলা সহজ, করা কঠিন। আমার জন্মগতভাবে পারিবারিকভাবে আমি নিজেও স্থূলকায়, তো যার জন্য আমরা বুঝি যেগুলো বলা সহজ, করা কঠিন। কিন্তু আসলে ডায়াবেটিস আক্রান্ত হলে বা কেউ যদি চান যে আমি ডায়াবেটিস থেকে দূরে থাকবো, যাদের পারিবারিক ঐতিহ্য আছে, তাদেরকে যে কোনোভাবেই হোক অ্যাক্টিভ লাইফস্টাইলে যেতে হবে। আমরা বলি প্রতিদিন আপনি আধা ঘন্টা করে হাঁটুন। হাঁটাটা গতিটা হবে যতটুকু আপনার স্বাভাবিক স্বাস্থ্যে কুলায় ততটুকু জোরে, যতটা জোরে পারেন। অবশ্যই যাদের হৃদরোগ আছে তারা খেয়াল করবে যে আমি এত জোরে হাঁটবো না,
যে আমার বুকে চাপ বা ব্যথা তৈরি হয়। জি। সুতরাং আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় হাঁটুন। আমি বলি যে 10 মিনিট হলেও হাঁটুন। 10 মিনিট করে হাঁটুন, আস্তে আস্তে এটাকে 15 মিনিট 20 মিনিট করে আধা ঘন্টায় নিয়ে যান। আধা ঘন্টা থেকে 45 মিনিট নিয়মিত সপ্তাহে অন্তত যদি 3 থেকে 5 দিনও হাঁটা যায়, আপনি যদি 7 দিনও না হাঁটেন, অন্তত 5 দিনও হাঁটেন, তাহলে যথেষ্ট। দ্বিতীয়ত হচ্ছে খাবারের মধ্যে আপনার শর্করা জাতীয় খাবারটা, আমরা তো ভাত আমাদের পছন্দের খাবার বাঙালিদের, তো ভাতের পরিমাণটা কমিয়ে দেওয়া জি। যথাসম্ভব। অতিরিক্ত চিনিযুক্ত খাবার, যে কোনো কিছুতে আমরা চায়ে কফিতে বা বিভিন্ন জায়গায় চিনি খাই, এই সরাসরি চিনিটা অ্যাভয়েড করা Avoid উচিত, করা। বাদ দিয়ে দেওয়া উচিত। আর হচ্ছে যে ফাস্ট ফুড, যেটা আমরা বললাম যে দোকানের খাবার, তেলে ভাজা খাবারগুলো, এই খাবারগুলোকে যথাসম্ভব পরিহার করা খাবারের মধ্যে। তাহলে আমি যেটা বললাম, সরাসরি চিনি, তারপরে আসবে শর্করা জাতীয় খাবার, জি। অর্থাৎ ভাত, রুটি, মিষ্টি ফল, এগুলো, এবং এগুলোকে যতটা পরিহার করা যায়। চর্বিযুক্ত খাবারগুলো, আমাদের যে গরু, খাসি, এ ধরনের চর্বিযুক্ত খাবার আছে, এগুলোকে যথাসম্ভব যতটা সম্ভব পরিহার পরিহার করা। করা যায়। তো আর তার সাথে হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল, যতটা পারুন নিজেকে অ্যাক্টিভ রাখুন। এর পাশাপাশি ধূমপানের যদি কারো অভ্যাস থাকে, অবশ্যই সেটা পরিহার করতে হবে। তা আমার মনে হয় এভাবে আমরা যদি লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, তাহলে এই ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে চলে অনেকটাই আসে। নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি জীবনযাত্রার মান পরিবর্তন সম্পর্কিত, অর্থাৎ আমাদের দৈনন্দিন এক্সারসাইজ বা হাঁটা চলা এবং সেই সাথে খাদ্যাভ্যাস এবং সেই সাথে কি কি পরিহার করতে হবে, সব বিষয়গুলো আপনি বলেছেন, যেগুলি প্রতিটি ডায়াবেটিস রোগীর শুধু না, যে কোনো মানুষেরই আসলে ফলো করা উচিত। ঠিক। এর পাশাপাশি আপনার কাছে একটু জানতে চাইবো যে ঔষধ দিয়ে যাদেরকে আপনারা চিকিৎসা করছেন, সেটা মৌখিকভাবে হোক বা ইনসুলিন দিয়ে হোক, সেই বিষয়ে যদি একটু কিছু পরামর্শ দেন। অবশ্যই, এটা তো আসলে আপনার চিকিৎসক নির্ধারণ করবেন। আপনি স্বাভাবিকভাবে বুঝবেন যে আমার ডায়াবেটিস ভরা পেটে জি। যদি 10 বা তার উপরে থাকে, আর খালি পেটে আমার যদি 7-এর উপরে চলে যায়, জি। তাহলে আমি একটা যেটা বলি 8, 9, 10, 8, এই 9, 3টা 10। নাম্বার আপনি মনে রাখুন। খালি পেটে 8, ভরা পেটে 9, 10। 9 আপনি সতর্ক হন, 10 হওয়া যাবে না। এর উপরে যদি আপনার ডায়াবেটিস যায়, অর্থাৎ খালি পেটে, আবারও বলছি, 8 বা তার ঊর্ধ্বে, ভরা পেটে 10 বা তার ঊর্ধ্বে যদি যায়, এবং আপনি জীবনযাত্রার এই নিয়মকানুন মানার পরেও যদি, বা আপনি যতটুকু যদি নাও মানতে পারেন, তখন আপনার চিকিৎসক আপনাকে ঔষধ দেবেন। জি। তো স্বাভাবিকভাবেই আমরা মুখের ওষুধগুলো বেশি ব্যবহার করি। আর একটা পর্যায়ে গিয়ে আমাদের একটি কথা আসলে বলা হয়নি, যে টাইপ 1 এবং টাইপ 2, জি। দুই ধরনের দুই ডায়াবেটিস ধরনের আছে। ডায়াবেটিস হতে পারে। কমন যেটা আমরা আসলে এতক্ষণ বেশিরভাগ আলোচনা করেছি, টাইপ 2 ডায়াবেটিস সংক্রান্ত, যেটা লাইফস্টাইল সংক্রান্ত ডিজিজ, যেটা আমরা এতক্ষণ বললাম। আর টাইপ 1 হচ্ছে জেনেটিক্যালি, জন্মগতভাবেই, যাদের ওই যে আমরা বলেছি প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন উৎপাদন হবার কথা, তাদের এই ইনসুলিনটা উৎপাদন হয় না। জি। এটা জন্মগতভাবেই। এবং এরা দেখা যায় ছোট বয়সেই তাদের ডায়াবেটিসে এই আক্রান্ত ডায়াবেটিসের হতে পারে। লক্ষণ দেখা দেয়, এবং তারা ডায়াবেটিস হিসেবে চিহ্নিত হয়। তো এটা সাধারণত অল্প বয়সে যাদের হয়। আর সাধারণত 20 বছরের উপরে, 30 বা তার উপরে গেলে ধীরে ধীরে এই যে বিভিন্ন কারণে, লাইফস্টাইলের এবং জেনেটিক কারণে, হলো টাইপ 2 টাইপ 2 ডায়াবেটিসটা হয়। ডায়াবেটিস। জি। টাইপ 1 ডায়াবেটিস, যার ইনসুলিন নেই শরীরে, তার ক্ষেত্রে তো সরাসরি ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। জি। তার সাথেও উনি জীবনযাত্রার সেই সাধারণ নিয়মকানুন মানবেন, তবে তার সরাসরি তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, কারণ তার তো ইনসুলিন নেই। আর মুখের ওষুধগুলো আমরা যেভাবেই ব্যবহার করি না কেন, মূলত দুভাবে কাজ করে। একটা হচ্ছে ওষুধটা গিয়ে, ওষুধের যে কেমিক্যাল উপাদান, সেটা ওই প্যানক্রিয়াসে গিয়ে ইনসুলিনের উৎপাদনকে বাড়িয়ে দেয়, জি। বেশি বেশি ইনসুলিন ক্ষরণ ঘটায়। এটি একটি পদ্ধতি। আরেকটি হচ্ছে ওই যে ইনসুলিন যে আমাদের কোষে গ্লুকোজটাকে ঢুকিয়ে দেয়, এই ব্যাপারটাকে ত্বরান্বিত করে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সকে সে ইনহিবিট করে, ইনসুলিনের কার্যক্ষমতাটাকে কোষ পর্যায়ে বাড়িয়ে দেয়। এই দুভাবে ইনসুলিন বাড়িয়ে প্লাস ইনসুলিনের কার্যক্ষমতাকে বাড়িয়ে এই ওষুধগুলো কাজ করে। তো আমাদের দর্শক মণ্ডলীকে বলবো যে স্বাভাবিকভাবেই যে আমরা ইনসুলিন নিতে চাই না, ইনজেকশন নিতে হয়, এটাকে অনেকেই ভয় পান, ইনজেকশন নিতে কষ্ট মনে হয়। তো এক পর্যায়ে গিয়ে আপনি যদি প্রাথমিকভাবে এখন থেকেই যদি আপনি সঠিক জীবনযাত্রা এবং নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে, নিয়মিত প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার এই ডায়াবেটিস আপনি মাপুন, দেখুন,
এইসব সতর্কতার মাধ্যমে এবং চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে আপনি যদি একে নিয়ন্ত্রণে না রাখেন, ওই যে বললাম 8-এর নিচে খালি পেটে এবং ভরা পেটে 10-এর নিচে না রাখেন, একটা পর্যায়ে এই ওষুধ গিয়ে প্যানক্রিয়াসে চাপ দিয়ে দিয়ে ইনসুলিন বের করবে, একটা পর্যায়ে আর ইনসুলিন থাকবে না। তখন কিন্তু এই ওষুধ খেলেও দেখা যাবে আমার ডায়াবেটিস কার্যক্রম করছে না, তখন আসলে ইনসুলিন তখন নিতেই হবে। ইনসুলিন নিতে আপনি বাধ্য। এবং ওই পর্যায়ে যখন আপনার চিকিৎসক বলবেন যে আপনাকে ইনসুলিন নিতে হবে, তখন কিন্তু আপনাকে নিতেই হবে। তার আগেই আপনি সতর্ক হয়ে যদি জীবনযাত্রার মান ঠিক করে নিয়মিত ওষুধ খেয়ে যদি সেই পর্যায়ে না যান, তাহলে আপনি ইনসুলিন থেকে পরিত্রাণ পেতে পারেন। জি স্যার, আমরা ডায়াবেটিসের ম্যানেজমেন্ট সম্পর্কে শুনছিলাম আপনার কাছে। আপনি কিছুক্ষণ আগে যেহেতু গর্ভবতীদের ডায়াবেটিস সম্পর্কে বলেছেন, সেই ক্ষেত্রে ঔষধ বা ইনসুলিন কোনটি প্রযোজ্য সেটি একটু সংক্ষেপে বলে দেবেন। অবশ্যই এক্ষেত্রে ডায়াবেটিস মায়েদের ক্ষেত্রে মুখের ওষুধও আছে, তবে সেটা সীমিত। সীমিত। আমরা মেটফরমিন এরকম 2-1টি ওষুধ আছে যেটা আমরা গর্ভবতীদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা গর্ভবতীদের ক্ষেত্রে ইনসুলিনই প্রযোজ্য। জি। কারণ ইনসুলিন হচ্ছে যে সাধারণ ন্যাচারাল জিনিস, এবং ইনসুলিন দিয়েই আমরা সাধারণত গর্ভবতী পর্যায়ে যে ডায়াবেটিস সেটাকে আমরা নিয়ন্ত্রণ করি। আর তার সাথে খাবার দাবারের নিয়মকানুন তো থাকবেই, তবে স্বাভাবিকভাবেই গর্ভবতী মায়ের আবার ঠিকমতো স্বাস্থ্য, ঠিকমতো পুষ্টিটাও আমাদেরকে ম্যানেজ করতে হবে, যার জন্য একজন ডায়েটিশিয়ান বা একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে উনি খাবার দাবারগুলো ঠিক করবেন। জি। অবশ্যই সরাসরি চিনি খাবেন না, এবং ওই অবস্থাতেও কিছু এক্সারসাইজ করা যায় সেগুলোও করবেন, এবং সুষম খাবার নিয়মিত নিয়ে। তবে এরপরেও যদি ডায়াবেটিস যদি বলা হয় যে আমরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একটু টাইট কন্ট্রোল করি বা 6-এর উপরে উঠতে দেই না গড়ে, এই জন্য ইনসুলিন ব্যবহার করা হয়। আর এই পর্যায়ে একটু ওষুধের ব্যাপারে বলবো যে আমাদের সাধারণ মনে একটু বিভ্রান্তি আছে যে যেহেতু এটা দীর্ঘমেয়াদী, যে আমার একবার ইনসুলিন নিতে হলে কি সারা জীবন নিতে হবে কি না, ডাক্তার সাহেব একবার ওষুধ শুরু করলে আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে কি না, এটি একটি সাধারণ প্রশ্ন। এই ক্ষেত্রে বলতেই হবে যে আমরা কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করি, ডায়াবেটিসকে কিন্তু নিরাময় করি না। অর্থাৎ যেমন আমরা আমাদের টিবি রোগ আছে, যক্ষা রোগ আছে, আমাদের টাইফয়েড জ্বর আছে, ওগুলো কিন্তু ওষুধ খাচ্ছেন, নিরাময় জীবাণু হয়ে মরে যাচ্ছে। যাচ্ছে, পুরোপুরি নিরাময় পুরোপুরি হয়ে আপনি সুস্থ হয়ে যান। কিন্তু ডায়াবেটিসের সেই নিরাময়যোগ্য নয়, এটি হচ্ছে সেই নিয়ন্ত্রণযোগ্য। চিকিৎসা আমরা এখনো আবিষ্কার করিনি। জি। সুতরাং যেহেতু এটি সারা জীবনের রোগ, আপনি ওষুধ খেয়ে চিকিৎসা নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকাটাই হচ্ছে বড় কথা। সেখানে যদি সারা জীবন ওষুধ খেতে হয় তো খাবেন, এটাকে তো আসলে বিকল্প কিছু নেই। আরেকটি হচ্ছে যে অনেকে যেটা ভুল করেন যে ডায়াবেটিস, ওই যে বলেছি যে লক্ষণ বোঝা যায় না, যখন ডায়াবেটিস এই চিকিৎসার মাধ্যমে নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, একটা প্রবণতা আছে ওষুধ বন্ধ করে দেওয়া। জি জি জি। যে আমি তো ভালো আছি, শরীরেও খারাপ লাগছে না, ডায়াবেটিসে কয়েকবার টেস্ট করেছি সেটাও ভালো আছে, তাহলে ওষুধটা বন্ধ করে দিই, অথবা নিজে নিজে কমিয়ে দেন। আমাদের এটা খুব মানে কমন একটা প্রবণতা আমাদের রুগীদের, যে ইনসুলিন যা ডোজ বলেছিল চিকিৎসকের কাছে না গিয়ে বা আশপাশে কারোর সাথে আলাপ করে, যারা আসলে চিকিৎসক নয় তাদের পরামর্শে ওষুধ বন্ধ করে দেন, ওষুধ পরিবর্তন করেন, এরকম অনেক কিছু করেন। এই জিনিসগুলো করবেন না, কারণ এরাই পরবর্তীতে বিভিন্ন রকমের জটিলতা নিয়ে আমাদের কাছে পরবর্তীতে উপস্থিত হন। এই ব্যাপারে আমি একটু সতর্কতা আশা করব। স্যার, আপনার কাছে আমরা এতক্ষণ জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস সম্পর্কে শুনলাম, বা আপনি চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে সুগারের মাত্রা কি হতে পারে সেই বিষয়ে আপনি উল্লেখ করেছেন। আসলে আমরা একটু জটিলতা সম্পর্কে জানতে চাই, বা কমপ্লিকেশন ডায়াবেটিসের ক্ষেত্রে, যাতে করে আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসের জটিলতাগুলোকে এড়াতে পারি। এই বিষয়ে আপনি কিছু বলবেন। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। কারণ এখানেই আসলে যে ডায়াবেটিস চিকিৎসা আমরা কেন করব। কারণ আমাদের রোগীরা প্রায়ই এসে বলে যে হ্যাঁ ডায়াবেটিস 15 আছে, আমি ওষুধও বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি তো ভালো আছি, চলছি, আমার কোনো খারাপ লাগছে না, অসুবিধা কী? মূল ব্যাপারটা হচ্ছে আমরা বলি ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে আপনার ভবিষ্যৎকে ভালো রাখার জন্য, জটিলতা এড়ানোর জন্য। কারণ এটি একটি মারাত্মক রোগ এই কারণে যে এই যে উচ্চ গ্লুকোজ বা চিনি আপনার রক্তে প্রবাহিত হচ্ছে প্রতিনিয়ত, কারণ রক্ত সব জায়গায় যায়, আমরা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় রক্ত যাচ্ছে, সব জায়গায় অতিরিক্ত চিনি যাচ্ছে, সব জায়গাতেই মূলত এই রক্তনালীগুলোতে এই অতিরিক্ত চিনিটা ক্ষতি করে, যার জন্য আপনি জানেন যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো হয়। অর্থাৎ এই আমাদের রক্তনালীগুলোতে নানা রকম পরিবর্তন ঘটিয়ে এটা আমাদের ব্রেইনে স্ট্রোক করে,
আমাদের হার্টে হার্ট অ্যাটাক করে, আমাদের চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়, চোখে ছানি হয়, আমার খুব কমন যেটা কিডনি রোগ হয়। জি। এক সময় দেখা যায় যে আমরা পার্মানেন্ট কিডনি রোগী হয়ে ডায়ালাইসিস পর্যন্ত চলে যেতে হয়। আমাদের হাত পায়ে প্রচণ্ড ব্যথা করে, যেটাকে আমরা নিউরোপ্যাথি বলি। এক সময় দেখা যায় যে পা অবশ হয়ে গেছে, পা ঝিনঝিন লাগছে, এবং আমরা যদি এভাবে অনিয়ন্ত্রিত থাকি, পায়ে হাতের মাথায় একসময় বোধ পাই না। তা আমাদের স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়, বিভিন্ন চর্মরোগ হয়, নখ নষ্ট হয়ে যায়, যেটা বলছিলাম চুলের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় অনেক রকমের জটিলতা হয়। আর কিছু মারাত্মক জটিলতা যেমন ডায়াবেটিক কিটোসিস, রোগী অজ্ঞান হয়ে যায়। এইসব ক্ষেত্রে আপনার এই জন্যই ডায়াবেটিসকে আপনি নিয়মিত পরিমাপ করুন, নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন, আপনার লাইফস্টাইল জীবনমাত্রাটা ঠিকমতো রাখুন, সুষম খাদ্য খান, অ্যাক্টিভ থাকুন, নিয়মিত অন্তত সপ্তাহে 5 দিন আধা ঘন্টা করে হাঁটুন। এর পাশাপাশি সরাসরি চিনি শর্করা জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করুন। মিষ্টি ফল আমরা বলি, এখন একটু আম কাঁঠালের দিন। যাদের ডায়াবেটিস আছে তারা একটি আম যদি কন্ট্রোলে থাকে, ঊর্ধ্বে 2টি আম। হ্যাঁ, আপনি আজকে এটা 2টো আম খেয়েছি, সাথে একটু 5 মিনিট বাড়িয়ে একটু হেঁটে নিন, তাহলে আপনার ওই সুগারটা বার্ন হয়ে যাবে, ব্যবহার হয়ে যাবে। তাহলে এভাবে আপনি সুনিশ্চিতভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে সুদীর্ঘ জীবন উপভোগ করতে পারবেন। জি, সে কারণেই আসলে ডায়াবেটিস রোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 3টি কথা বলা হয়, যে ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন, অর্থাৎ সুনিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমেই ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করা যায়। এবং আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগে যে এটিতে পুরোপুরি কিওর করা যায় না বা নিরাময় করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়। এবং নিয়ন্ত্রণ করবার জন্য যে সকল পরামর্শ আপনি আজকে দিয়েছেন সেগুলি নিশ্চয়ই খুব উপকারী। আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম মুগনি মাওলা স্যার, ধন্যবাদ আমাদের আপনাকে আজকের এবং অনুষ্ঠানে সময় দেওয়ার শ্রোতাদেরকেও। জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি ডায়াবেটিস যা জানা প্রয়োজন এই বিষয়টি নিয়ে। আমরা প্রথম থেকে ডায়াবেটিসের লক্ষণ, কি কি কারণে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে এবং কখন আমাদের চিকিৎসা নেওয়া প্রয়োজন, বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন সহ খাদ্যাভ্যাস এবং অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করেছি। যা জানা প্রয়োজন এই বিষয়টি আজকে আমরা শিরোনামে রেখেছিলাম, অর্থাৎ যারা আমরা ডায়াবেটিসে আক্রান্ত আছি অথবা আমাদের ডায়াবেটিস হবার সম্ভাবনা রয়েছে, তারা প্রত্যেকেই যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, তাহলে আমরা নিশ্চয়ই ডায়াবেটিস রোগ থেকে দূরে থাকতে পারবো এবং কমপ্লিকেশন বা জটিলতা এড়াতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।